হ্যালো এভরিওয়ান, জার্মানি মিউনিখ শহর থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি জয় জেমস কস্তা। তো নতুন ভিডিওতে আবার হাজির হলাম। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে জার্মানির এখন ইকোনমির কী অবস্থা। কারণ আপনারা যখন কোনো একটা হায়ার এডুকেশন ডেস্টিনেশন সিলেক্ট করবেন, তো আমি আমার অনেক আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে ওয়ান অফ দ্য মেজর রিজন এবং মেজর ইস্যু যেটা আপনি দেখতে চান বা দেখা উচিত আমার মতে, সেটা হলো যে ওখানকার ইকোনমি কেমন, ইকোনমিটা কি ভালো কিনা, ইকোনমিটা কি গ্রো করতেছে কিনা, অথবা চাকরি বাকরির অবস্থা কেমন, এমপ্লয়মেন্ট রেট কেমন। তো এই জিনিসগুলো নিয়ে যখন আপনাদের একটু ধারণা থাকবে, তখন যেটা হয় যে আপনার হায়ার এডুকেশনের ডেস্টিনেশন সিলেক্ট করতে আপনাদের সময় কম লাগে এবং আপনি একটু ফোর্স পান যে ওকে ঠিক আছে, আমি এখান থেকে বাংলাদেশ থেকে যদি আমি জার্মানিতে যাই বা যে কোনো দেশে যাই না কেন, সেখানে গেলে আমি পড়াশোনা করার পরে জব পাবো, সেখানে আমি জব করব, মোটা অঙ্কের টাকা কামাবো, ব্লা 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 ব্লা। বাট যেই জিনিসটা মেইন জিনিস, সেটা হলো সব কিছুর উপর ডিপেন্ড করে, সেটা হলো ইকোনমি। মানে হলো একটা ওভারঅল দেশের ইকোনমি কেমন চলতেছে সেটার উপর ডিপেন্ড করে যে আপনার আগামীতে কেমন চলবে এবং আগামীতে জব ক্রিয়েট হবে কিনা বা ভ্যাকেন্সিগুলো কীভাবে ক্রিয়েট হবে সেটা নিয়ে একটা চিন্তাভাবনা তো থাকেই। তো যেহেতু এখন জার্মানির ইকোনমিটার অবস্থা একটু ডাউনের দিকে, কাইন্ড অফ শ্রিঙ্কেজের দিকে, এবং রেসেশন চলতেছে অলওয়েজ, প্রায় গত বছর থেকে চলতেছে এবং এটা এই বছরও কন্টিনিউ আছে। তো ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও দেওয়া উচিত, যেখানে আপনাদের একটু ওভারঅল আইডিয়া দেওয়া উচিত এবং রিয়েল রিজনসগুলো তুলে ধরা উচিত। কারণ আপনি যদি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেন বা আপনি যদি কোনো গুগল করেন, তাহলে আপনাকে স্পেসিফিক কিছু রিজন দিবে, যে রিজনগুলো আমি বলবো, তারপর আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলবো। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হলো জয় জেমস কস্তা এবং আমি হলো জার্মানিতে বসবাস করতেছি প্রায় 5 বছর এবং এখানে একটা ফুল টাইম জব করি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার। তো আমি মোটামুটি ইন্ডাস্ট্রি রিলেটেড অনেক বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি এবং যেহেতু রিয়েল এক্সপিরিয়েন্স আমার আছে ইন্ডাস্ট্রি রিলেটেড, যেহেতু আমি একটা এমএনসিতে কাজ করি, তো আমার মোটামুটি একটা আইডিয়া আছে যে কেন এরকম হইতে পারে। তো সেটা নিয়ে একটু আমার ওপিনিয়নগুলো তুলে ধরার চেষ্টা করব। যেহেতু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শুনবেন এবং আমার মনে হয় যে আপনারা উপকৃত হবেন। চলেন তাহলে শুরু করা যাক। ওকে, আপনারা যদি জার্মানির আনএমপ্লয়মেন্ট রেটটা দেখেন, সেটা নিয়ে মোটামুটি একটু ধারণা আপনারা পেতে পারেন যে কোন দিকে যাচ্ছে ট্রেন্ডটা। তো 2005 থেকে 2025 সাল পর্যন্ত যদি আমরা তুলনা করি, একদম 5 সালের দিকে আনএমপ্লয়মেন্ট রেট ছিল প্রায় 11.7%-এর মতো, মানে বেশ হাই ছিল কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট। তারপরে তারা মোটামুটি নিজেদেরকে গোছানোর চেষ্টা করছে, সেটা আস্তে আস্তে ডিক্রিজ হয়েছে এবং ডিক্রিজ হইতে 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 একটা সার্টেন টাইম পরে 5%-এর নামে আসছিল এবং এই 5% নামে আসছিল কত সালে? 2019 সালে। 2019 সালটা একটু কল্পনা করেন কোন সাল। 2019 সালটা ছিল ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট ইয়ার্স, যেটা হলো একদম আপনার কি বলবো, কোভিডের আগের বছর, যেটা ওই সময় পৃথিবী বেশ শান্ত ছিল, রাশিয়া ইউক্রেনের ওয়ার ছিল না, এদিকে আপনার অন্যান্য দেশের যেই ওয়ার চলতেছে সেইগুলো ছিল না, মানে জিও পলিটিক্যাল সিচুয়েশন খুবই ডিফারেন্ট ছিল, খুবই ডিফারেন্ট ছিল। 2019-এ ডোনাল্ড ট্রাম্পও এত বেশি কি বলবো উগ্র ছিল না আমার যতদূর ধারণা, আমি যতটুকু দেখছি। যতটা এখন হচ্ছে ট্যারিফের যে ওয়ার চলতেছে, মোটামুটি বলা যায় যে সব দেশে মোটামুটি ট্যারিফ দিচ্ছে, যেটা হলো মোটামুটি গোটা, আপনি যদি জিওপলিটিক্যাল বলেন, জিওপলিটিক্যাল সিনারিওটাকে পুরো চেঞ্জ করে ফেলছে। তো যেটা হলো 2019 সাল ওয়াজ আ রিয়েলি ব্রিলিয়েন্ট ইয়ার ফর জার্মানি অ্যাজ ওয়েল। তখন জার্মানি ইকোনমি পুরো বুম করতেছিল, খুব সুন্দর দেশ চলতেছিল, খুব সুন্দর বিশ্ব চলতেছিল। দেন কোভিড হিট করলো। দেন কোভিড যখন হিট করলো 2020 থেকে একদম এই আনএমপ্লয়মেন্ট রেটটা আস্তে আস্তে বাড়া শুরু করলো। আমি গ্রাফ বা চার্টটাও দিয়ে দিব। আমাদের হলো এখান থেকে, আমাদের যেখানে কর্মসংস্থান মন্ত্রণালয় বা যেটাই বলো না কেন, ওখান থেকে একটা চার্টটা দেওয়া হয়েছে, তো আমি এটা দিয়ে দেবো। ওখানে আপনি দেখবেন যে আপনার গ্রাফটা কীভাবে যাচ্ছে। তো 2005 থেকে যদি চিন্তা করেন, একদম 19 পর্যন্ত সেটা একদম ডিক্লাইন ছিল, মানে আস্তে আস্তে একদম 11.7% থেকে একদম নিচে নেমে 5%-এ চলে আসছিল। দেন আফটার কোভিড এটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে এবং তারপরে তো রাশিয়া ইউক্রেন ওয়ার চলতেছিল এবং সেটার জন্য আস্তে আস্তে ইনক্রিজ করতে 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 2025 সালে এটা দাঁড়াইছিল 6.4%। এখন আপনি যদি মানে আপনাকে যদি কেউ বলে দেখো ভাই 2005 সালে যদি চিন্তা করো, 2005 সালে এটা 11.7% ছিল, এখন হলো 6.4%, তো এটা তো অনেক কমে গেছে বা কমা। এটা কি আসলে হোল সিনারিও আপনাকে দেয়? এটা একটু আসলে হোল সিনারিও দেয় না, কারণ হলো এই গ্রাফটা কিন্তু ডিক্লাইনে ছিল, এই গ্রাফটা এখন ইনক্রিজে যাচ্ছে। তার মধ্যে আপনার ইনক্রিজে যাওয়ার তো অবশ্যই রিজন হলো, সেটা হলো যে আপনার রিসেশন চলছে, মানে হলো আপনার ইকোনমিক গ্রোথ নাই। ইকোনমিক গ্রোথ নাই মানে হলো যে আপনার হলো কর্মসংস্থান তৈরি হচ্ছে না, সেই পরিমাণ রেভিনিউ ক্রিয়েট হচ্ছে না। এখন এটার আপনি যদি মানে চ্যাট জিপিটি কেন্দ্রিক বা ধরেন যদি আপনি চিন্তা করেন যে গুগলে লিখে একটু সার্চ করে আপনি যদি চান, তাহলে এই রিজনগুলো আপনি পাবেন। সেই রিজনগুলো একটু ডিসক্রাইব করে নিই, তারপর হলো আমি আমার
পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে রিয়েল এক্সপিরিয়েন্সগুলো চিন্তা করতেছি সেগুলো আপনাদের তুলে ধরতে চাই, এবং অ্যাট দ্য এন্ড আমি কিছু আমার এক্সট্রা অপিনিয়ন তুলে ধরতে চাই, যেখানে আমি বলতে পারি যে আপনার জন্য জার্মানি ভালো অপশন হবে কি হবে না। তো চলেন প্রথমে যে কারণটা দিয়ে শুরু করবো, সেই কারণটা হলো যে ইন্ডাস্ট্রিয়াল বুমিং হচ্ছে না। ইন্ডাস্ট্রিয়াল বুমিং হচ্ছে না কারণটা হলো হচ্ছে, দেখেন মোটামুটি গোটা বিশ্বই একটু তালমাটাল, রাইট? এখন যেটা হয়, বাংলাদেশের মতো জার্মানিও কিন্তু এক্সপোর্ট ড্রিভেন একটা কান্ট্রি। এক্সপোর্ট ড্রিভেন ইন আ সেন্স যে আপনার এক্সপোর্ট ওরা অনেক বেশি করে এবং এক্সপোর্টের টাকা দিয়ে তারা চলে, সহজ কথা এটা হিসাব। এখন যেটা হচ্ছে যে এক্সপোর্টটা কমে গেছে, মানে হলো যে জার্মানি এক্সপোর্ট কম করতে পারতেছে। জার্মানি কিন্তু প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে, আমার মনে হয় অনেক বেশি পরিমাণে এক্সপোর্টই হয়, কার বলেন, মেশিনারিজ বলেন, মানে ম্যানুফ্যাকচারিং হাব চায়নার মতন কোয়ালিটিফুল ম্যানুফ্যাকচারিং হাব যদি বলেন সেটা হলো জার্মানি, রাইট? এই জন্যই তো এককালে ইঞ্জিনিয়ারিংয়ের স্বর্গ বলা হতো, এখনও আছে বাট স্টিল একটু মানে একটু বিহাইন্ডে চলছে, বাট আই এম শিওর এটা ওভারকাম করে ফেলবে। তো যেটা বললাম যে উইক ইন্ডাস্ট্রিয়াল পারফরমেন্সের কারণে এটা একটা ঝামেলা হচ্ছে। তার মানে হলো যে আপনার বাইরের দেশে তো ডিমান্ড তো আস্তে আস্তে কমতেছে, তার থেকে বড় কথা হলো যে যেহেতু এক্সপোর্ট ড্রিভেন ইকোনমি ছিল অলওয়েজ, এটাকে ডাইভার্সিফাই করা হয় নাই, যে সার্ভিস ওরিয়েন্টেড কোনো ইকোনমির দিকে নিয়ে যাওয়া হয় নাই বা ডাইভার্সিফাই করা হয় না। এটা অলওয়েজ মানে যদি আপনি হাই কোয়ালিটিফুল ম্যানুফ্যাকচার কোনো মেশিনারিজ চিন্তা করেন তাহলে সেটা জার্মানির হইতেই হবে, মানে এরকম একটা জিনিস ছিল। তো সেটা যেহেতু ডাইভার্সিফাই করা হয় নাই, তো ডাইভার্সিফাই না করার কারণে যেটা হয়েছে যে বাইরের দেশে যদি চাহিদা কমে যায় বা তাদের কাছে যদি টাকা পয়সা না থাকে, বা মানুষের কাছে টাকা পয়সা যদি থাকেও কিন্তু তারা যদি খরচ না করতে চায় এত বেশি, তাহলে যেটা হয় এক্সপোর্টের ডিমান্ডটা কমে যায়। তো জার্মানি এখানে একটা ধরা খাইছে, যেহেতু তাদের ইকোনমি ডাইভার্সিফাই ছিল না, শুধু এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিল মোরলেস, সার্ভিস ওরিয়েন্টেড ছিল না, অন্যদিকে ডাইভার্সিফাই কম করছে। সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার ইকোনমিটা আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে গেছে। আমার হলো বাইরে থেকে যদি ডিমান্ড না আসে তাহলে আমি টাকা পয়সা পাচ্ছি না, বেচতে পারতেছি না, এবং বেচতে না পারলে টাকা পয়সা আসবে না, আমি কিন্তু স্যালারি দিতে পারবো না। আস্তে আস্তে কী হবে, জব কমতে থাকবে, আমি কাট অফ করতে থাকবো, আমি হলো মানুষজনকে বাইক করে দিব, জবলেস হয়ে যাবে মানুষজন, তো ইকোনমির অবস্থা 12টা বাজবে। তো যেহেতু মানে একপাক্ষিক একটা এক্সপোর্ট ড্রিভেন ইকোনমি নিয়ে চলতেছিল জার্মানি, যেটা কোয়ালিটিফুল ছিল অবশ্যই, বাট হলো ওই ডাইভার্সিফাই না করানোর কারণে এখন একটু মারা খাচ্ছে। সেকেন্ডটা যদি বলি সেটা হলো যে হাই এনার্জি কস্ট, এটা একদম জার্মানিকে পুরো কুড়ে খায় ফেলছে। মনে করেন যে জার্মানি যেহেতু ম্যানুফ্যাকচারিং হাব, এক্সপোর্ট ড্রিভেন, তাহলে কী হবে, তাকে ম্যানুফ্যাকচার করতে হবে, তাকে বানাইতে হবে জিনিস, এবং যদি বানাইতে হয় তাহলে ইলেকট্রিসিটি দরকার, গ্যাস দরকার, এগুলো হলো এনার্জি। এই এনার্জিগুলোর জন্য কিন্তু জার্মানি প্রচুর পরিমাণে ডিপেন্ডেন্ট ছিল রাশিয়ার উপর, এবং রাশিয়া ইউক্রেন ওয়ার যখন হয়েছে তখন জার্মানি অ্যাজ আ বড় ভাই কী করছে, ইউরোপের যেহেতু বড় ভাই তারা কী করছে, তারা সবাই মিলে মিলে স্যাংশন দিছে এই রাশিয়ার উপরে। তো জার্মানির 40% ডিপেন্ডেন্সি ছিল রাশিয়ার উপর, যেটা হলো একদম চিপ, খুবই সস্তা গ্যাস ছিল, যে জিনিসটা এখন জার্মানি পাচ্ছে না 2019 সালের পর থেকে, 2020 না 21 সালে যখন যুদ্ধ লাগলো তারপর থেকে পাচ্ছে না। তো যেটা হলো যে যুদ্ধের কারণে যেহেতু এনার্জি কস্ট বাড়ে গেছে, এনার্জি কস্ট বেড়ে যাওয়ার কারণে কী হয়েছে, একটা জিনিস বানাইতে যদি আগে 10 টাকা লাগতো এখন সেটা বাড়াইতে 30 টাকা লাগতেছে। তো যেটা হচ্ছে যে আপনি যদি মানে হলো গ্রস মার্জিনও চিন্তা করেন, গ্রস মার্জিন আস্তে আস্তে কমে যাচ্ছে। গ্রস মার্জিন মানে হলো যে আপনি টোটাল যেটা কামাচ্ছেন একটা মেশিনারিজ বেচে, এবং সেটা খরচ আপনার বানাইতে যত টাকা খরচ হয়েছে সেটা যদি আপনি মাইনাস করেন, সেটা আপনার গ্রস মার্জিন চলে আসেন। তারপরে গ্রস মার্জিন থেকে আপনি প্লাস মাইনাস করতে থাকবেন আপনার স্যালারি ট্যালারি ব্লা ব্লা ব্লা। তো যাই হোক, তো গ্রস মার্জিন যেটা হলো সেটা হলো যে আপনার গ্রস মার্জিন আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ একটা জিনিস বানাইতে যদি 10 টাকা লাগতো এবং সেটা যদি আমি বেচতাম 100 টাকায়, তাহলে আমার গ্রস মার্জিন হলো প্রায় 90 টাকা। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে 3 গুণ যেহেতু বাড়ে গেছে, তো 3 গুণ বাড়ে যাওয়ার মাধ্যমে কী হয়েছে, আমার 30 টাকা দিয়ে এখন এটা বানাইতে হচ্ছে, সেম প্রোডাক্ট আমি 100 টাকায় বেচতে পারতেছি, আমরা তো বাড়াইতে পারতেছি না। তো যেটা হচ্ছে যে কারণ বাইরের দেশের এক্সপোর্টটাও অনেক কম্পিটিটিভ হয়ে গেছে, তো কম দামেই আমাকে বেচতে হচ্ছে, মানে হলো প্রয়োজনে 100 টাকার প্রয়োজনে আমি 90 টাকা বেচবো। দেখা যাচ্ছে গ্রোস মার্জিনে আমার মোটামুটি আগের তুলনায় বেশ কম টাকা বাঁচতেছে, এবং সেই টাকা থেকে আমার স্যালারি দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, এনার্জি বিল দিতে হবে, হাবে যাবে অনেক কিছু দিতে হবে। সব মিলায় যেটা হচ্ছে যে আগে যেই পরিমাণ টাকা লাভ হইতো এখন সেই পরিমাণ টাকা লাভ হচ্ছে না, বরঞ্চ কম লাভ হচ্ছে, এবং এটার জন্য যেটা হচ্ছে যে বাইরের থেকে আমার ডিমান্ডও আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ওই হাই এনার্জি কস্টটা যেহেতু ম্যানুফ্যাকচারিং হাব ছিল জার্মানি, সেটার জন্য একটা খুবই ব্যাকফুটে ফেলে দিছে। দো সরকার অনেক চেষ্টা করতেছে অনেক জায়গা থেকে জোড়াতালি লাগায় এটা ঠিকঠাক করা, বাট স্টিল আমার মনে হয় যে এত চিপ আসলে সস্তা গ্যাস যেটা রাশিয়া থেকে পাইতো, ওইটা যেহেতু এখন পাচ্ছে না, সেই ক্ষেত্রে আসলে জার্মানি অলওয়েজই ব্যাকফুটে থাকবে। এটার সমাধান আসলে আমি সেরকম দেখি না, আমরা যতটা চিন্তা করছি সেটা ছাড়া সম্ভব না। আসলে গ্যাস মোটামুটি সব জায়গায় লাগে, যদিও গ্রিন এনার্জির দিকে একটা ট্রানজিশন পয়েন্টে যাচ্ছে জার্মানি, বাট এটা আসলে খুবই মানে লং টার্মের একটা এফেক্ট, মানে প্রায়
50 বছর পরে আমরা হয়তো এর এফেক্ট দেখলেও দেখতে পারি, বাট এতদিন তো বাঁচবো না। তো সাময়িক দিক থেকে আমরা যদি আমাদের নিজের লাইফের কথা চিন্তা করি, সেটা আসলে খুব একটা বেশি আরামদায়ক হচ্ছে না। 3 নম্বর যেটা বলি সেটা হলো গ্লোবাল আনসার্টেনিটি। সেটা তো বললামই যে গ্লোবাল একটা জিও পলিটিক্স চলতেছে। রাশিয়া বলেন, ইউক্রেন বলেন, ইউএস বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, প্যালেস্টাইন কথা বলেন, প্যালেস্টাইন ইসরায়েল কনফ্লিক্টের কথা বলেন, মানে সব মিলায় একটা খুবই ডামাডোলে চলতেছে গোটা জিও পলিটিক্সে, যে আনসার্টেনিটির জন্য একটা একটা ভয় মানুষের মধ্যে কাজ করতেছে, রাইট? ইভেন আপনি যদি জার্মান মানুষের কথাও চিন্তা করেন, জার্মান মানুষের মধ্যে একটা ভয় কাজ করতেছে, গ্লোবালের সব জায়গার মধ্যে একটা মানুষের মধ্যে একটা একটা সংকোচ কাজ করতেছে। যদি আগে যে পরিমাণ টাকা তারা খরচ করতো তার পরিমাণ তার থেকে তারা এখন লেস পরিমাণ টাকা খরচ করতেছে, বেশি টাকা পরিমাণ সঞ্চয় করতেছে। এখন সঞ্চয় করলে যেটা হয়, সঞ্চয় করলে ওই টাকাটা আসলে ফ্লো হয় না মার্কেটে, ওইটা আপনার পড়ে থাকে যদি আপনি ব্যাংকে না রাখেন। আবার আপনি যদি খরচ না করে শুধু ব্যাংকে রেখে দেন, তাও এটা সেভাবে ভালো মতো ফ্লো হয় না। কারণ হলো আপনি যদি চিন্তা করেন, আপনি যদি দোকানে আগে 5 টাকা খরচ করতেন, এখন আপনি 1 টাকা খরচ করতেছেন, তো ওই 4 টাকার যে একটা ফ্লো মার্কেটে হইতো, ওইটা দিয়ে যেই আউটপুটটা পাবে, ওইটা আপনি ব্যাংকে বসায় রেখে ওই সুদ দিয়ে বা ইন্টারেস্ট দিয়ে বা ব্যাংক ফ্লো করে সেটা পাবে না। মানুষের ক্ষেত্রে ওই জমানোর টেন্ডেন্সিটা বেশি এখন তুলনামূলক খরচের থেকে। তো এটাও একটা বড় এফেক্ট ফেলতেছে এই জিওপলিটিক্যাল একটা আনসার্টেনিটির জন্যই। তো আমি জানি না এটার আসলে এন্ড রেজাল্ট কি, বাট এটার জন্য একটা বড় এফেক্ট করতেছে। সেম গোস ফর আপনার জার্মানিতেও আপনি চিন্তা করেন, জার্মানিতে মানুষ এখন সেভিংস এখন বেশি করে। জার্মানি মানুষের কাছে টাকা আছে, বাট তারা টাকাটা খরচ করতে চায় না। জার্মানি মানুষ এমনিও কিপটা, আগেও ছিল এখনও আছে অলওয়েজ, বাট এখানে এখন একটু বেশি কিপটা হয়ে গেছে। যাই হোক, এরপরে যদি আমি বলি সেটা হলো যে এজিং পপুলেশন। তো এজিং পপুলেশন এটা সবসময় জার্মানিতে ছিল এবং এটা এখন খুব মারাত্মক আকারে ধারণ করছে। জার্মানির মোটামুটি প্রায় 25% থেকে 30% হলো আপনার মানুষজন এখন এইজড, মানে হলো রিটায়ার্ড করবে। এবং ধারণা করা হচ্ছে যে 2030 বা 31 সাল মধ্যে এত পরিমাণ মানুষ রিটায়ার করবে যে তাদের পেনশনের টাকা যেই পরিমাণ আসবে, ট্যাক্সের টাকা উঠায়ও সেই টাকা দিতে পারবে না গভর্নমেন্ট। এই জন্য মানুষজন এখন গভর্নমেন্ট চাচ্ছে অনেক মানুষ কাজ করুক, প্রচুর পরিমাণে মানুষ কাজ করুক। এবং এটার জন্য এসপিডি, মানে হলো আগের যে সরকার ছিল এসপিডি, তারা হলো প্রচুর পরিমাণে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি ছিল, তারা ইমিগ্রেন্ট নিচ্ছিল। কারণ হলো তারা জানে যে ডোমেস্টিক লেভেলে এই জিনিসটা সম্ভব না, মানে ডোমেস্টিকভাবে তাদের এই কাজের চাহিদাটা মেটানো সম্ভব না। সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো বাইরের থেকে মানুষজন নিয়ে আসেই কাজটা করাতে হবে, এবং সেখানেই যেটা হবে সেখান থেকে তারা পেনশন কাট করে নিবে, কাট করে নিয়ে সেই টাকাটা দিয়ে ওই পেনশনের টাকাটা দিবে হলো যারা বুদ্ধা হয়ে যাচ্ছে বা বুড়া হয়ে যাচ্ছে। তো 2031 সালের মধ্যে এই হলো প্ল্যান ছিল এসপিডির। এর জন্য তারা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি ছিল এবং তারা যেটা করছিল আপনার ইনসেন্টিভ হিসেবে সিটিজেনশিপ ইজি করে দিয়েছিল, আসাটাও ইজি করে দিয়েছিল। তো সব মিলাইয়া একটা ভালো সিচুয়েশন যাচ্ছিল ইমিগ্রেন্টদের জন্য। বাট নাও ইটস নট লাইক দ্যাট। আমি এখন যেহেতু সিএসইউ পাওয়ারে চলে আসছে, তারা আসলে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না, কাইন্ড অফ এএফডির মতনই আচরণ করতেছে আজকাল। তো যাই হোক, যেটা বলছিলাম যে এজিং পপুলেশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস, রাইট? এই জন্য যেটা হচ্ছে যে এটা যেহেতু মানুষজন কাজ করা বন্ধ করে দিবে আফটার সার্টেন টাইম, এবং তখন খালি টাকাই নিবে এবং সেই পরিমাণ টাকা উঠবে না গভর্নমেন্টের কাছ থেকে। তো যেটা হয় দাঁড়িপাল্লার দুই পাশে সমান হতে হয়, এবং যেই পাশে মানে সবসময় যেটা হতো সেটা হলো ট্যাক্স যেটা উঠায় মানুষের কাছ থেকে সেটা হলো বেশি থাকতো রেদার দেন আপনার পেনশন কত টাকা দিতে হবে। তো আফটার সার্টেন টাইম 2031 সালে যেটা হবে যে পেনশনের দাঁড়িপাল্লাটা বাড়ে যাবে, মানে ভারী হয়ে যাবে, আর হলো ট্যাক্সের টাকাটা কম হবে। তার মানে আমি উঠাচ্ছি কম কিন্তু দিতে হবে আমাকে বেশি, এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে। তো জানি না এটা কী করবে, ইমিগ্রেন্টদেরকে তো আনা উচিত ছিল, বাট এখন তো সিডিসিউএসও যেরকম করতেছে, তার উপর আবার জার্মান ভাষা এস আ ব্যারিয়ার হিসেবে তো অলওয়েজই কাজ করে জার্মান সোসাইটিতে। তো আমি জানি না এটা আসলে কতটুকু কী হবে, বাট হোপ ফর দ্য বেস্ট, এটা ছাড়া তো আর কিছু করতে পারি না। ওকে, তারপরে যে জিনিসটা আছে সেটা হলো ডিজিটাল অ্যান্ড গ্রিন ট্রানজিশন, যেটা আমি আগেই বললাম। সেটা হলো যে জার্মানির সব কিছুই এখন যেটা করতেছে এনার্জি ক্রাইসিস মোকাবেলার জন্য গ্রিনের দিকে দৌড়াচ্ছে, বাট আই এম প্রিটি শিওর যে এটা সলিউশন না। অ্যাটলিস্ট আমি যতটুকু বুঝি আমার স্মল এক্সপিরিয়েন্স থেকে, এটা আসলে লং রানের খেলা, মানে হলো অনেক দিন পরে হয়তো আমরা এটা সাস্টেনেবল গ্রিন এনার্জির দিকে ঝুঁকতে পারবো। বাট স্টিল নাও এখন পর্যন্ত আমার মনে হয় নিউক্লিয়ার পাওয়ারটার দিকেই ঝুঁকা উচিত ছিল। বাট জার্মানি ইজ বিং জার্মানি, তো সব নিউক্লিয়ার পাওয়ার তো ডিসমেল করে দিয়েছে, আমার মানে একটা খালি আসে ওইটাও ডিসমেল করে দেবে। জানি না এটা কী করবে, বাট এনার্জি ক্রাইসিস তো ভুগতেছেই। তো এটা আসলে এখন উত্তরণের জন্য আর কি করতে পারে, হয়তো সিডিইউ বলতে পারে যে তারা হলো সিডিইউ অলওয়েজই বলে আসছে যে আমরা এখন গ্রিনের ট্রানজিশনে যাবো, বাট ভেরি আস্তে আস্তে যাবো।
যেহেতু গতবার যেই গভর্নমেন্ট ছিল যে সেই গভর্নমেন্টে হলো আপনার গ্রিন পার্টি নামে একটা পার্টি ছিল কোয়ালিশনের মধ্যে, তো দেখা গেছে যে গ্রিন পার্টি থাকায় তারা বলছিল যে ওকে ঠিক আছে গ্রিন, আমরা যেহেতু আমাদের হলো মেইন কাজই হলো গ্রিন এনার্জির দিকে ঝোঁকা, তো প্রচুর পরিমাণে বাজেট ঢালছে, আস্তে আস্তে গ্রিন এনার্জির দিকে যাওয়ার চেষ্টা করছে এবং গ্রিন এনার্জির আপনার কস্টও মোটামুটি বেড়ে গেছিলো। তো দিন শেষে দেখা গেছে যে গ্রিন এনার্জির যে ইফেক্টটা এনার্জি কস্টের উপর সেটা হাইলি পড়ছে। তার উপরে আবার রাশিয়া যখন আসছে, রাশিয়ার যে গ্যাস, চিপ গ্যাস আমরা পাচ্ছি না, সেটাও একটা ঝামেলা ফেলে দিচ্ছে। আবার ওদিক দিয়ে নিউক্লিয়ার পাওয়ার সবগুলো বন্ধ করে দিচ্ছে। তো সব মিলে একটা হজবরল অবস্থা। বাট সিরিউসের একটা পয়েন্ট ভালো যে তারা বলছে যে 2035 সালের আগ পর্যন্ত তারা অ্যাটলিস্ট নিউক্লিয়ার পাওয়ারগুলো চালু করতে চায় এবং তারা এগুলা নিয়ে কাজ করতে চায়। তো দেখা যাক কী হয়। তো আমি একটু আশাবাদী অ্যাটলিস্ট নিউক্লিয়ার পয়েন্ট, অ্যাটলিস্ট এনার্জি পয়েন্ট অফ ভিউ থেকে। বাট আপনার সিউসিওর যে আপনার ইমিগ্রেশন ফ্রেন্ডলি যে বিহেভিয়ার সেটা ভালো না। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে সিইউ হয়তো আমার দিক থেকে একটু লেস এফেক্টিভ, মানে অ্যাজ এ ফরেনার আপনারা যখন আসবেন তাদের জন্য একটু লেস এফেক্টিভ হবে। যাই হোক, এরপরে যেটা হলো সেটা হলো যে লে অফ, প্রচুর পরিমাণে কাজ ছাড়তেছে। ওই তো সবগুলো মোটামুটি ইন্টার রিলেটেড, যেটা বললাম। আপনার যদি বাইরে এক্সপোর্ট ড্রিভেন ইকোনমি মানে কি, যদি বাইরে থেকে মানুষ বায়ার কিনে তাহলে তো আমি টাকা পাবো, তাহলে হলো আমি সারপ্লাস অনেক টাকা থাকবে, সেক্ষেত্রে আমি অনেক মানুষের জব ক্রিয়েট করতে পারবো, আমি নতুন নতুন প্রোডাক্ট বানাইতে পারবো। যেহেতু বাহিরের এক্সপোর্ট ড্রিভেন আপনার মার্কেটটা আস্তে আস্তে ভোলেটাইল হয়ে যাচ্ছে। এখন তো আপনার কি বলে এটাকে, প্রতিটা ভেহিকেলের উপর 25% ট্যারিফ দিছে হলো আপনার জার্মানি, ইউএসএ। তো আবার অন্যান্য সব কিছুর উপরে তো আবার 20% হোল ইউ এর উপর ট্যারিফ দিছে। তো এটা আস্তে আস্তে আরও মানে জানি না এটা কী হবে আসলে, এটা ওরা হজবরল অবস্থা হয়ে গেছে। বাট ইকোনমি তো ক্র্যাশ করবে আমি যা বুঝতেছি, আমি নিজেও ভয়ে থাকি মাঝে মাঝে। তো যাই হোক, ইকোনমি যেহেতু বাজে অবস্থা, যেহেতু ডিমান্ড লেস হয়ে গেছে, তো টাকা কম আসতেছে, তো বড় বড় কোম্পানি যেমন ধরেন সিমেন্স, তারপরে হলো ভোলসওয়াগন, যেটাকে ফোলসওয়াগন বলে আর কি, বা ভোলসওয়াগন হোয়াট এভার ইউ ওয়ান্ট টু মেনশন। দেন যদি সিমেন্স বলেন, ভোলসওয়াগন বলেন, বিএএসএফ একটা বড় কেমিক্যাল কোম্পানি, তারা হলো প্রচুর পরিমাণে লে অফ করতেছে। ইভেন ইনফিনিয়ন টাইপের বড় বড় সেমিকন্ডাক্টর কোম্পানিও বড় বড় আপনার লে অফ করতেছে। এবং এই বড় বড় লে অফ করার রিজনই হলো যে তাদেরকে কস্ট ইফেক্টিভ হতে হবে এখন, কারণ তাদের কাছ থেকে তাদের ডিমান্ডটা একটু কমে যাচ্ছে। ডিমান্ডটা কমে যাওয়ার ক্ষেত্রে আপনার যেটা হয়েছে যে আবার উপর এনার্জি কস্ট বেশি, তার মানে কি, তার মানে হলো আপনার গ্রস মার্জিন কম। গ্রস মার্জিন যদি কম হয় তার মানে হলো যে আগে যদি আমি 50 টাকা লাভ করতাম, এখন আমি লাভ করতেছি 30 টাকা, এবং আগে 50 টাকা লাভের জন্য আমি 50টা মানুষের যদি আপনার টাকা পয়সা দিতে পারতাম, বেতন দিতে পারতাম, এখন সেটা আমাকে 30 জনকে দিতে হবে, তাহলে 20 জনকে আমার লে অফ করে দিতে হবে। তো এই জগা খিচুড়িতে পড়ে লে অফ বাড়তেছে। লে অফ যদি বাড়ে তার মানে হলো যে আপনার ওই যে মানুষগুলো 20 জন মানুষ যাদেরকে ছাঁটাই করলো, তারা কি করবে, তারা তো জবলেস হয়ে গেল, তারা এখন অন্য ইন্ডাস্ট্রি যেতে পারে, বাট অন্য ইন্ডাস্ট্রিরও বাড়ো অবস্থা। তো এই জায়গায় যেটা হয়েছে যে আনএমপ্লয়মেন্ট রেটটা আস্তে আস্তে বাড়তেছে। আনএমপ্লয়মেন্ট যদি রেট বাড়ে তার মানে হলো যে ইকোনমি আস্তে আস্তে শ্রিঙ্ক হচ্ছে, তার মানে হলো যে কাজ কম, আনএমপ্লয়মেন্ট বেশি, তো ইকোনমি শ্রিঙ্ক করতেছে। তো এগুলো মোটামুটি আপনি যদি গুগলে ঘাটেন, এই গুগলে ঘাটে পেয়ে যাবেন। তো আমি আমার পার্সোনাল ওপিনিয়নগুলো একটু তুলে ধরে আস্তে আস্তে, হোপফুলি অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্সের থেকে আপনার একটু হালকা হালকা কিছু আভাস পেতে পারবেন ভিতরে কী হচ্ছে, রাইট? ওকে, তো জার্মানির লেবার মার্কেটটা কেমন? জার্মানির লেবার মার্কেটটা খুবই এক্সপেন্সিভ লেবার মার্কেট। এক্সপেন্সিভ লেবার মার্কেট মানে হলো যে ধরেন বাংলাদেশে কী হয়, বাংলাদেশে চিপ লেবার মার্কেট। চিপ লেবার মার্কেটে আপনি কম টাকায় মানুষ খাটাতে পারবেন, কিন্তু জার্মানিতে আপনি কম টাকায় মানুষ খাটাতে পারবেন না, কারণ হলো এখানকার লেবার ল প্রচুর স্ট্রিক্ট। লেবার ল প্রচুর স্ট্রিক্ট, যেমন ধরেন যে আপনি যে কাউকে, আপনার জব সিকিউরিটি আছে, আপনি যে কাউকে বিনা বাধায় আপনার জাস্ট ছাড়াই করে দিতে পারবেন না, আপনাকে প্রচুর পরিমাণ ড্যামারেজ দিয়ে ছাড়াই করতে হবে। ইভেন আপনি যে সিমেন্স, ভোলসওয়াগন, বিএসএফ এর যে মানুষজনের যে লে অফগুলো দেখতেছেন, এই লে অফগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ লে অফ। লে অফগুলো বেশ এক্সপেন্সিভ ইন আ সেন্স, দেখবেন যে প্রতিটা মানুষকে হয়তোবা আপনার 3 মাসের স্যালারি দিতে হচ্ছে, যারা যারা আর কি বড় বড় পদে ছিল বা মোটামুটি অনেক ধরে কাজ করতেছিল, 3 মাসের একদম পুরো স্যালারি দিয়ে দেন বিদায় করতে হবে, তাহলে কিন্তু বিদায় করতে হবে না। তারপর হলো আপনার জার্মানিতে যেটা হয়, জার্মানিতে আপনার হলো মান্থলি যেই স্যালারিটা থাকে, মান্থলি না, আওয়ারলি যে স্যালারিটা থাকে, এই স্যালারিটা কিন্তু একটা থ্রেশহোল্ড আছে, এই থ্রেশহোল্ডের নিচে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন না। এখন মনে হয় 12.something ইউরো প্রতি ঘন্টা, তো এটার নিচে কিন্তু আপনি আপনার লেবারকে দিতে পারবেন না। কারণ হলো জার্মানি কিন্তু ইতালি না, বা জার্মানি কিন্তু পর্তুগাল না। জার্মানিতে যেটা হয় সেটা হলো যে জার্মানিতে লিভিং এক্সপেন্স কিন্তু অনেক হাই কম্পেয়ার টু পর্তুগাল, ইতালি যদি চিন্তা করেন। এখানে লিভিং এক্সপেন্স যেহেতু অনেক হাই, সেহেতু আপনাকে বেতনটাও প্রচুর পরিমাণে দিতে হবে, এবং বেতনটা যখন প্রচুর পরিমাণে দিতে হয় তার মানে আপনাকে কোম্পানিকে কামাইতেও হবে অনেক টাকা। এই জন্য যেটা হইতো সবসময় যে জার্মানির প্রোডাক্ট কিন্তু খুবই কোয়ালিটিফুল হইতো, কারণ হলো যে তারা বলতো যে তোমরা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবা, আমার এই প্রোডাক্টটা বানাইতে প্রচুর পরিমাণে খরচ হয়, কিন্তু আমি পোষায় দিব তোমাকে
এই যেই প্রোডাক্ট আমি দিব সেই প্রোডাক্টটা হলো একদম পিওর 100% কোয়ালিটিফুল হবে। এই জন্য দেখবেন যে ওয়াশিং মেশিনের কথা চিন্তা করেন, সিমেন্সের ওয়াশিং মেশিন, অথবা ধরেন জাইসের, আমি যে কোম্পানিতে আছি জাইসের মাইক্রোস্কোপের কথা যদি চিন্তা করেন, অথবা যে কোনো সফটওয়্যারের কথাও যদি চিন্তা করেন, যারা বড় বড় মোটামুটি ফিল্ডে আছে, যদিও সফটওয়্যার মার্কেট জার্মানিতে খুব একটা বেশি ভালো না, বাট যেগুলোই আছে তারা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস জিনিস বানায়। আপনি যদি লেন্সের কথা চিন্তা করেন, মানে যে কোনো প্রোডাক্টের কথা যদি চিন্তা করেন, বা গাড়িগুলোর কথাই চিন্তা করেন না, বিএমডাব্লিউর কথা বলেন, মার্সিডিজ বেঞ্জের কথা বলেন, এগুলো কিন্তু মোটামুটি ভালো স্ট্রং একদম কোয়ালিটিফুল কার। তো জার্মানি যেটা করে, জার্মানি বলে যে আমার প্রোডাক্ট আমার কাছ থেকে কিনবা, আমি একটা ব্র্যান্ড, আমি হলো বেশি দামে তোমারে বেচবো কিন্তু কোয়ালিটিফুল জিনিস পাবা। অন্যান্য জায়গা থেকে যদি কিনো তাহলে তুমি মানে অল্প টাকায় কিনতে পারবা, কিন্তু 10 বছর পর ওটা নষ্ট হয়ে যাবে। তো এরকম আর কি। তো জার্মানির এই যে হাই লেবার এক্সপেন্স, এটা কিন্তু জার্মানির শ্রিঙ্কেজের জন্য অনেক বেশি একটা কারণ হয়ে দাঁড়াইছে এখন। কারণ কি দেখেন, এখন আপনি মানুষকে কম টাকায় খাটাইতে পারবেন না, কারণ মানুষ এটাতে অভ্যস্ত হয়ে গেছে। মানুষ এটাতে যেহেতু অভ্যস্ত হয়ে গেছে, তাহলে আপনি প্রোডাকশন কস্ট কি কমাইতে পারবেন? প্রোডাকশন কস্ট কমাইতে পারবেন না। প্রোডাকশন কস্ট যদি কমাইতে না পারেন, সেক্ষেত্রে আপনার গ্রস মার্জিন যে মানে গ্রস মার্জিন আগের থেকে আরও কমতে থাকবে। ইভেন আপনার এটা আস্তে আস্তে বাড়তেছে, স্যালারি ইনক্রিজ হচ্ছে। তো আপনার যেটা হচ্ছে যে জার্মানির লেবার অনেক অনেক বেশি এক্সপেন্সিভ। এই জন্য আমার মনে হয় যে জার্মানির যে কোম্পানিগুলো, এরা প্রচুর পরিমাণে স্ট্রাগল করে টু হায়ার পিপল, এবং তাদেরকে খাটানোর ক্ষেত্রেও তারা খুব বেশি পরিমাণে এফেক্টিভ না, এবং এই সিচুয়েশনে আসলে এই সলিউশনটা খুব বেশি পরিমাণে কার্যকরী না। তো আমার মনে হয় যেহেতু আপনার অন্যান্য দেশ, যেমন পোল্যান্ডের কথা চিন্তা করেন, আমি আজকে ভিডিও দেখছিলাম, পোল্যান্ড হলো বেশ ভালো গ্রো করতেছে ইকোনমিতে। কারণ কি, তাদের হলো লেবারটা চিপ, জার্মানি থেকে চিপ না। তো এই জন্য দেখবেন জার্মানির অনেক কোম্পানি কিন্তু যেটা লেস চিপ, মানে চিপ যেই কান্ট্রিগুলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, সেগুলোতে কিন্তু আস্তে আস্তে মুভ করতেছে। যেমন আপনি চিন্তা করেন পোল্যান্ডে যাচ্ছে, হাঙ্গেরিতে যাচ্ছে, রোমানিয়াতে যাচ্ছে, ওখানে কিন্তু আপনার ফ্যাক্টরিগুলো সেট আপ করতেছে। কারণ কি, একই প্রোডাক্ট তারা তৈরি করবে, একই জিনিস তারা বানাবে, গ্রোস মার্জিন বাড়বে। কারণ হলো তাদের একটা মানুষকে খাটাইতে জার্মানিতে যদি 12 টাকা খরচ হয়, ওখানে খাটাইতে দেখা যাচ্ছে 3 টাকা খরচ হচ্ছে, তাহলে কত কম চলে যাচ্ছে, রাইট? এবং সেই জিনিসটা কিন্তু সেম কোয়ালিটিফুল বানাবে, যেহেতু টেকনোলজি তাদের, সেক্ষেত্রে কিন্তু হবে গ্রোস মার্জিন বাড়বে। কিন্তু লসটা কি? লসটা হচ্ছে যে এমপ্লয়মেন্টটা তৈরি হচ্ছে রোমানিয়াতে, এমপ্লয়মেন্টটা তৈরি হচ্ছে পোল্যান্ডে, এমপ্লয়মেন্টটা তৈরি হচ্ছে হাঙ্গেরিতে, এমপ্লয়মেন্টটা জার্মানিতে তৈরি হচ্ছে না। তো যেটা হচ্ছে যে জার্মানির ইকোনমি আস্তে আস্তে শ্রিঙ্ক হচ্ছে, এর জন্য অন্যান্য ইকোনমিগুলো বুম হচ্ছে, আপনার জার্মানির থ্রুতেই হচ্ছে, বাট হলো জার্মানি নিজেকে বাড়াতে পারছে না। এটা আমার কাছে যেটা মনে হয় ওয়ান অফ দ্য মেজর রিজনস। সেকেন্ড যেটা হলো যে ডাইভার্সিফাইড এক্সটার্নাল কালচার, যেটা হলো যে আমি বললাম যে এক্সপোর্ট ড্রিভেন ছিল। তো এক্সপোর্ট ড্রিভেন যদি হয়, তাহলে আপনার তো সবসময় এক্সপোর্ট তো আর ভালো থাকবে না। যেমন ধরেন, এমন তো হইতেই পারে না যে আমাদের সর্বোচ্চ এক্সপোর্ট হইতো চায়নাতে। এখন চায়না তো ইটসেলফ নিজেই তো একটা ম্যানুফ্যাকচারিং হাব, তো তারা তো চাইতেই হয়তো বা যে তারা নিজেরা আরও কোয়ালিটিফুল জিনিস বানাবে। তো এটা ধরে থেকে আসলে ওইটার ফোকাস না থেকে আমার মনে হয় যে এটা আরও ডাইভার্সিফাই যদি করতো, মার্কেটটা যদি অনেক ডাইভার্সিফাই করতো, এবং আমাদের ইউরোপিয়ান ডোমেস্টিক মার্কেটও অনেক বড়, তো ডোমেস্টিক মার্কেটটাও যদি একটু স্ট্রাকচারালাইজ করতো, আমার মনে হয় যে এই জিনিসগুলো কম আসতো। তাহলে হলো প্রচুর পরিমাণে ইউএস ডিপেন্ডেন্ট না থেকে, প্রচুর পরিমাণে চায়না ডিপেন্ডেন্ট না থেকে হয়তো বা এশিয়াতেও তারা একটু ফোকাস করতে পারতো। এশিয়াতে জিনিসের প্রাইস কম রাখতে হবে, বাট ভলিউমও তো অনেক বেশি, রাইট? মানুষজন তো অনেক। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা প্লে রোল হইলেও করতে পারতো। এই জন্য আমি বলি যে আগামী 10 থেকে 20 বছর হয়তো বিজনেস এশিয়া ড্রিভেন হবে। মানে এশিয়াতে যেহেতু মানুষ বেশি, ওখানে কনজিউমার্স বেশি, হয়তো বা ওই দিকেই মানুষ বেশি ঝুঁকবে রাদার দ্যান ইউএস এবং চায়না। তো আমার মনে হয় এটাও একটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস। এবং আমি আমার পার্সোনাল কোম্পানির পার্সপেক্টিভও আমি যদি চিন্তা করি, তাহলে আমরাও সেটা চিন্তা করছি যে আমরা কীভাবে মার্কেটটাকে আপনার বাড়াইতে পারি, রাইট? আমরা মার্কেটটাকে কীভাবে আপনার স্প্রেড করতে পারি, নট ইভেন অনলি একটা জায়গায় ফিক্স থেকে আমরা বিজনেস করা থেকে আমরা পুরো ওয়ার্ল্ডে কীভাবে স্প্রেড করে যেতে পারি, সেখান থেকে কীভাবে টাকাগুলো কালেক্ট করতে পারি, এইটা। তো এটা হলো সেকেন্ড রিজনস যেটা আমি বলবো, যেটার জন্য আমার মনে হয়েছে যে জার্মানির ইকোনমির আজকে এই অবস্থা। 3 নাম্বার সেটা হলো যে ল্যাক অফ ইনোভেশন এবং হলো রিস্ক টেকিং ক্যাপাবিলিটিটা জার্মানিতে খুবই কম। এটা হইতে পারে যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরের একটা ইফেক্ট হতে পারে। এখানে জার্মানির মানুষজনকে আমি যেটা দেখছি সেটা হলো যে তারা নোবেল কেন্দ্রিক হয়তো ইনোভেশন করে, রিসার্চ কেন্দ্রিক যদি ইনোভেশন করে, বাট ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ইনোভেশন খুবই কম। আপনি এআই এর কথা চিন্তা করেন, আপনি এআই রিলেটেড স্টার্ট আপের কথা যদি চিন্তা করেন, জার্মান তথা ইইউ এর মধ্যে আমি কোথাও দেখি না। আমি তো মানে
টেকিং রিস্ক যে ক্যাপাবিলিটিটা, এটা জার্মানিতে খুবই কম আমার কাছে যেটা মনে হয়েছে। তারা এখনও ভয়ে থাকে অলওয়েজ, এবং এটা হইতে পারে যে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 ট্রামা, এখনও তারা বাইরে হতে পারে না। গোটা দেশ হয়তো বা এরকমই চিন্তাভাবনা করে। আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে তারা রিস্ক টেকিং ক্যাপাবিলিটি খুবই কম, তারা হলো নতুন ইনোভেশনে ইনভলভ কম হইতে চায়। রেদার তারা চিন্তা করে যে আগে এটা তৈরি হয়ে যাক, দেন আমরা এটা অ্যাডাপ্ট করবো, আমরা দেখবো যে এটার সাইড এফেক্ট কী, এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। যেমন এআই নিয়েও কিন্তু এখন বেশ ক্যাচাল চলতেছে ইউর ভিতরে, বা জার্মানির কথাও যদি চিন্তা করেন, বিভিন্ন কোম্পানি, ইভেন আমাদের নিজেদের কোম্পানিও কিন্তু এআই কিন্তু ইউজ করা, মানে যেমন আমরা চ্যাটজিপিটি ইউজ করতে পারি না, বা চ্যাটজিপিটি রিলেটেড অন্য এআই টুল আমরা ইউজ করতে পারি না, কিন্তু এটা আমাদের একদম মানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড, রাইট? বাট আমরা কিন্তু আবার এআই রিলেটেড প্রোডাক্টও বানাই। তো কাইন্ড অফ মানে ওই ধাঁচের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে হলো জার্মানি হলো ইনোভেটিভ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি রিলেটেড বা ওরিয়েন্টেড মার্কেটে এখন পর্যন্ত নিজের ইনপুট রাখতে পারে নাই, কারণ কি তাদের রিস্ক টেকিং টেন্ডেন্সি নেই। ইউএসএ যেমন ধরেন, ইউএসএ যেহেতু ক্যাপিটালিস্ট কান্ট্রি, টাকা পয়সা আছে, বা টাকা পয়সা থাকা না থাকা ডাজেন্ট ম্যাটার, বাট ওদের রিস্ক টেকিং ক্যাপাবিলিটি অনেক বেশি। একটা জিনিস ট্রাই করবে, প্রচুর পরিমাণে ফান্ডিং দিবে, হইলো না হইলে নেই। কিন্তু জার্মানি কিন্তু এরকম না। জার্মানি যদি মানে কোনো কিছু করে একদম 100% শিওর হয়ে করবে। তো এই যে কালচারটা কাইন্ড অফ বর্তমানে যে ওয়ার্ল্ডের স্পিড, এই ওয়ার্ল্ডের স্পিড থেকে জার্মানিকে কাইন্ড অফ পিছনে বা ব্যাকফুটেড করেছে। এটা আমি মোটামুটি জার্মানির ভিতরে ইন্ডাস্ট্রিতে থাকা যেহেতু হয়েছে, সেহেতু আমি বুঝি মোটামুটি যে রিস্ক টেকিং ক্যাপাবিলিটিটা জার্মানিতে এখন অনেক কম হয়ে গেছে, যেটা হয়তো আরও বাড়তে পারতো, বাট সেই দিকে জার্মানির ফোকাসটা খুব একটা বেশি নাই। দেন আমি যদি বলি, সেটা হলো যেটা বললাম যে এক্সপোর্ট ড্রিভেন প্রচুর পরিমাণে ছিল, যেটার জন্য আসলে আমরা ডোমেস্টিক মার্কেটটাকে ধরতে পারি নাই, এবং হলো এশিয়ান মার্কেট বা অন্যান্য যে মার্কেটগুলো ছিল ওই মার্কেটটা ভালো মতো ক্যাপচার করতে পারি নাই, এই জন্য আজকে বাজে অবস্থা। তারপরে রিজনটা বলো, সেটা হলো যে টাকা খরচ কম। দেখেন, জার্মানির মানুষের কাছে টাকা পয়সা আছে, এটা মোটামুটি আমি বলতে পারি, কিন্তু তারা খরচ করে কম, প্রচুর কম খরচ করে। এটা আমি 110% বলতে পারি। আমার আশেপাশে 5 বছরের এক্সপিরিয়েন্স যদি চিন্তা করেন, প্রচুর পরিমাণে লেস টাকা খরচ করে, এবং লেস টাকা যেহেতু খরচ করে, তাদের সঞ্চয় অনেক বেশি হয়। সঞ্চয়গুলা অনেক খরচ আগে করতো, বাট এখন আরও কমে না, মানে আগে যতটুকু করতো, এখন এই সিচুয়েশনে, ভোলেটাইল সিচুয়েশনে তারা আরও কম টাকা খরচ করে। মানে হলো যে গভর্নমেন্ট মানুষের কাছ থেকে টাকাগুলো বাইর করতে পারতেছে না। মানে হলো যে ধরেন যে আমি 100 টাকা নিয়ে বসে আছি, তো গভর্নমেন্ট চায় কি? গভর্নমেন্ট আমার কাছে চায় আমি বাইরে বের হই, 100 টাকা খরচ করি, মার্কেটে খরচ করি, ইকোনমিতে খরচ করি। সেটা তাহলে কি হবে? ফ্লো হবে ইকোনমিতে। ওই 100 টাকাটা ধরেন যে অন্য আরেক দোকানদারের কাছে যাবে, ওই দোকানদার আরেক কিছু করবে, এভাবে আস্তে আস্তে ফ্লো হয়, এবং সেই দিক থেকে ওই টাকাটার গ্রোথ হয়। বাট যেটা হয় যে আমি 100 টাকা নিয়ে বসে আছি, আমি 100 টাকা নিয়েই বসে আছি। আবার দেখেন যে জার্মানিতে যেহেতু ইন্টারেস্ট রেট কম, তো সেটা কি হয় যে আপনি যদি ব্যাংকেও রাখা দেন, কত পার্সেন্ট পাবেন? 3%, 3.5% ইন্টারেস্ট পাবেন। এটা খুবই কম। বাংলাদেশে যদি আপনি রাখেন, আপনি কি বলে যে কি জানি আপনার হলো যে ডাকঘর বা বাংলাদেশ পোস্টের যেই স্কিমগুলো থাকে, 11%, 10% করে আপনার ইন্টারেস্ট দিচ্ছে। জার্মানিতে ব্যাংকে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন, 3%, 3.5%, মাঝে 2%ও দেয় ইন্টারেস্ট। তো এটা তো আসলে খুব একটা বেশি ইনক্রিমেন্ট না যদি আপনি চিন্তা করেন, অ্যানুয়ালি যদি চিন্তা করেন। সেহেতু গভর্নমেন্ট চায় যে এখানে আপনি টাকাটা ওই ব্যাংকে কাইন্ড অফ বসায় রাখার মতনই, বসায় না রেখে আপনি ফ্লো করেন, আপনি ইকোনমিতে ছাড়েন। কিন্তু জার্মানির এখন বর্তমানে মানুষজন সেটা ইকোনমিকে ছাড়তেছে না। তার মানে আপনি যাই করেন না কেন, গভর্নমেন্ট মানুষের কাছ থেকে টাকা বাইর করতে পারতেছে না। এতে যেটা হচ্ছে যে গভর্নমেন্ট দেখা যাচ্ছে যে একটু স্ট্রাগল করতেছে, আপনার ইকোনমিতে টাকা পয়সা কম আসতেছে, তো ইকোনমি আস্তে আস্তে শ্রিঙ্ক হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আগে 5টা মানুষ যদি রেস্টুরেন্টে খায়, তো এখন 5টা মানুষ রেস্টুরেন্টে খায় না, দেখা যাচ্ছে যে 3টা মানুষ খায় বা 2টা মানুষ খায়। তো আগে 5টা মানুষ যদি রেস্টুরেন্টে যাইতো, তো এই রেস্টুরেন্টের যে ইনকাম হইতো সেটা দিয়ে দেখা যাচ্ছে যে 5টা মানুষকে আপনার কর্মসংস্থান যোগান দিতে পারতো। বাট এখন যেহেতু 3জন বা 2জন মানুষ খাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5টা মানুষের জায়গায় 2জন আপনার রেস্টুরেন্টে কর্মসংস্থান পাচ্ছে। তো আস্তে আস্তে তাহলে 3জন বাদ হয়ে গেল। আগে 5জন কাজ করতো, এখন 2জন কাজ করে, তো 3জন বাদ হয়ে গেল, মানে তার 3জন জবলেস, আনএমপ্লয়মেন্ট বাড়তেছে। মানে হলো 3জনের আগে 5টা জব ছিল, এখন মাত্র 2টা জব আছে। তো যেটা হচ্ছে যে ইকোনমি শ্রিঙ্ক করতেছে। তো এটাও একটা ওয়ান অফ দ্য বড় রিজনস। এই জন্য দেখবেন জার্মান গভর্নমেন্ট সবসময় বলে যে ঘুরতে যাও, এটা করতে যাও, মানে এই জিনিসগুলো ইনসেন্টিভ দিতে থাকে। বাট স্টিল আমার মনে হয় যে জার্মানরা এখনও সেই কনজারভেটিভনেসের মধ্যেই আছে, যেহেতু এটা তাদেরও দোষ দিয়ে লাভ নাই। জিও পলিটিক্যাল সিচুয়েশন খারাপ, তো তারা নিজেদের কথাও চিন্তা ভাবনা করতেছে। দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং, যে জার্মানিতে মানুষজন কম খরচ করতেছে, এই জন্য ইকোনমি একটু শ্রিঙ্কের পর্যায়ে আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, হুইচ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটা হলো ইমিগ্রেশনদেরকে নিয়ে যাচ্ছে তাই অবস্থা হচ্ছে। দেখেন,
সহজ কথা, জার্মানির ইকোনমি কিন্তু মোরলেস আপনার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ড্রিভেন। আপনি যদি ওয়ার্কফোর্স চিন্তা করেন, আমি জাস্ট একটু আগে গুগলে ঘাঁটতেছিলাম, সেটা হলো যে জার্মানির ওয়ার্কফোর্সের মধ্যে 25% হলো বা 25 থেকে 30% আউট অফ 100% ওয়ার্কফোর্স, আউট অফ 100% ওয়ার্কফোর্স 25 থেকে 30% হলো ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে, ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ডের। এবং আপনি যদি হোল পপুলেশন দেখেন, হোল পপুলেশন অলমোস্ট 20% হলো ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ডের। 20% ইজ আ রিয়েলি হিউজ নাম্বার কিন্তু, মানে হলো একটা দেশের 20% মানুষ বিদেশি, মানে হলো ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ডের আর কি। যাই হোক, তো ওয়ার্কফোর্সে যদি চিন্তা করেন, শুধুমাত্র বিদেশি কিন্তু নাগরিকত্ব নাই, বিদেশি কিন্তু নাগরিকত্ব নাই এমন মানুষের সংখ্যা প্রায় 16%। চিন্তা করতে পারতেছেন? তার মানে হলো যে আপনি 100টা যদি জব চিন্তা করেন জার্মানিতে, 100টা জবের মধ্যে আপনি 30 জন মানুষ দেখবেন ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ডের, এবং এই 30 জনের মধ্যে দেখবেন 16 জন আবার আপনার সিটিজেনশিপ নাই, শুধুমাত্র আপনার জন্য কাজ করতেছে জার্মানিতে। তো এত বড় একটা ওয়ার্কফোর্স নিয়ে কি জার্মানি গভর্নমেন্ট খুব একটা বেশি স্যাটিসফাইড? মানে তারা তাদেরকে কি ইনসেন্টিভ দিতে পারছে? আমার মনে হয় দিতে পারে নাই। দেখেন, আপনার যদি অভাব থাকে তাহলে আপনি অবশ্যই ইনসেন্টিভ দিয়ে মানুষকে আনার চেষ্টা করবেন, কিন্তু আপনার অভাব আছে বাট আপনি ইনসেন্টিভ দিচ্ছেন না, রেদার আপনি ইমিগ্রেন্টকে কাইন্ড অফ লাথি দিচ্ছেন, দ্যাট ইজ নট আ গুড সলিউশন। তার উপরে আপনার জার্মান ভাষাটা ইজ এ ক্রেজি হার্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশের মতো না। যে ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে অবশ্যই ব্যাকআপ হিসেবে কোনো ইনসেন্টিভ তো দিতেই হবে, কারণ একটা মানুষ যখন বিদেশ থেকে, মানে তার দেশ থেকে বিদেশে আসবে কাজ করার জন্য, তখন সে অনেক কিছু চিন্তা করে আসে। টাকা তো অবশ্যই একটা রিজন, তার পাশাপাশি হলো সারাউন্ডিং এনভায়রনমেন্ট কেমন, তাকে কী কী স্ট্রাগল ফেস করতে হবে, এইসব জিনিস নিয়ে চিন্তা করে। তো আপনাকে অবশ্যই ইনসেন্টিভ দিতে হবে, কারণ আপনি জানেন যে আপনার এখানে আসলে জার্মান একটা ভাষার ব্যারিয়ার আছে। তো এই জার্মান ভাষার ব্যারিয়ারটা কীভাবে কমানো যায়, এটা আপনাকে অবশ্যই ইনজেক্ট করতে হবে, নাহলে তো আপনি মানুষ পাবেন না। এখন কয়েকদিন আগে আপনি একটা নাগরিকত্ব বিল পাস করলেন, সেখানে বললেন যে ঠিক আছে, ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি আমরা হচ্ছি, তোমরা আসো, এখানে এসে কাজ করার সুযোগ পাবা, এবং এটার ইনসেন্টিভ হিসেবে তোমরা যদি অ্যাটলিস্ট বেআইন্স পর্যন্ত মানে বেআইন্স ইজ মোরলেস আর নমিনাল ভাষা, যদিও আমি পাস করতে পারি না এখনও, বাট বেআইন্স পর্যন্ত তোমরা শিখতে পারবা। শিখে যদি মোটামুটি এই সার্টেন 5 বছর থাকো আমাদের দেশে, তাহলে হলো তুমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবা, উইচ ওয়াজ আ গুড ইনসেন্টিভ আমার মনে হয়। মানুষজন আসার চিন্তা ভাবনা করতেছিল, বাট এখন গভর্নমেন্ট 1 বছরের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, সিডিইউ আসছে, এদের এখন প্ল্যান হলো যে এই নাগরিকত্বের যে রুলসটা তারা আরও কঠোর করবে। তারা দেখা যাচ্ছে যে সে-আইন্সের জন্য চিন্তা ভাবনা করছে। সে-আইন্স ইজ এ ভেরি, আমি এটা পারবো না, মানে আমি পারবো না, পসিবল না। সে-আইন্স যদি করেন ল্যাঙ্গুয়েজ, তাহলে হলো হয়তো বা নাগরিকত্ব দিতে চায়। তো এরকম একটা বিল পাস করার চিন্তা ভাবনা করতেছে। কোনো কিছু হইলেই ইমিগ্রেন্ট ইজ কাইন্ড অফ আ মূলা। তো আপনি ইমিগ্রেন্টদের উপর ডিপেন্ডেন্ট, আবার ইমিগ্রেন্টদেরকেই মূলা ঝুলাচ্ছেন, সো মূলা হিসেবে ঝুলাচ্ছেন। তো জিনিসটা দিন শেষে দেখা যায় যে ইমিগ্রেন্টরা আসলে খুব একটা বেশি স্যাটিসফাইড না জার্মানির জন্য। তো কি হবে, আমার মতো মানুষ যারা স্যাটিসফাইড না বা ইন দ্য ফিউচার স্যাটিসফাইড হবে না, তখন তারা কি বলবে? তারা বলবে যে আসিস না ভাই, অন্য দেশে চলে যা। তো এইভাবে দেখা যাচ্ছে যে মানুষজন আসবে না, লেস মানুষজন আসবে। যদি ইনসেন্টিভ না পায়, ইমিগ্রেন্টদের নিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, দিন শেষে দেখা যাবে যে ইকোনমি আরও কোলাপস করবে, কারণ ডোমেস্টিক ডিমান্ড দিয়ে তারা শেষ করতে পারবে না, লিটারালি শেষ করতে পারবে না। কারণ হলো যেই পরিমাণ জব ভ্যাকেন্সিস, বিশেষ করে ছোটো ছোটো যেই সিচুয়েশন, ক্লিনিং থেকে শুরু করে ট্রেনের ট্র্যাক বা শ্রমিক থেকে চিন্তা করেন, এগুলো তো মোটামুটি সবই ইমিগ্রেন্ট। টার্কিশ থেকে চিন্তা করেন, আপনার ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ আসে। ইমিগ্রেন্ট ছাড়া তো দেশটা চলবে না, এবং ইমিগ্রেন্ট ছাড়া যদি দেশটা না চলে, তাহলে ইমিগ্রেন্টদেরকে অবশ্যই ইনসেন্টিভ দিতে হবে, কীভাবে আপনার ইন্টিগ্রেশনটা ভালোভাবে হয়। এখন আপনি ওইটাও হইতে দিচ্ছেন না, আবার আপনার ইকোনমিরও বাজে অবস্থা। আপনার ওইদিকে দেখবেন যে দেখা গেছে যে নতুন চ্যান্সেলর ভাব, সেটা হলো ফ্রিডরিক ম্যাটস। সে আবার আপনার হলো ওই সংসদের মাধ্যমে যেটা একটা বিল পাস করছে, যে বিল পাশে হলো $5 ট্রিলিয়ন একটা আপনার ডেপ্ট তারা নিবে, সেখান থেকে আপনার ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে আপনার বিজনেসের জন্য, যাতে ইকোনমি বুম হয়। তার মধ্যে আবার কিছু পরিমাণ আপনার ওই যে আপনার আর্মি আপনার যে প্রোটেকশন বা সামরিক বাহিনীতে দিয়ে দেবে। তো আপনার যদি আপনি নিজে চিন্তা করেন, এটা একটা কাইন্ড অফ দ্বৈত চিন্তা ভাবনা, আমি বুঝলাম না। যেমন ধরেন আপনি $5 ট্রিলিয়ন নিচ্ছেন, $5 ট্রিলিয়ন মধ্যে ধরেন $3 ট্রিলিয়ন আপনি এই ইকোনমি খাতে দিবেন, ভালো কথা। আবার আপনি বলছেন যে আমরা ইমিগ্রেন্টদেরকে, এখন আপনি ইমিগ্রেন্টদেরকে নেবেন না, তাহলে আপনি ডিফাইন করে দেন যে আপনি ইললিগাল ইমিগ্রেন্টদেরকে নেবেন না, লিগাল ইমিগ্রেন্টদেরকে নেবেন। আপনি ডিফাইন করে দুইটা আলাদা আলাদা সেট আপ করেন, যে আপনি যদি ইললিগাল ইমিগ্রেন্ট হন, আপনি যদি রেফিউজি হন, আপনি যদি অ্যাসাইলাম সিকার হন, সেই ক্ষেত্রে আপনি আপনার হার্ডকোর একটা লাইনে যাবেন। আর আপনি যদি লিগাল হন, আপনি যদি ভালো এডুকেশন রিলেটেড হন, আপনি যদি এসে জব করেন বা আপনি যদি পড়াশোনা করে জব করেন, তার মানে হলো আপনার এডুকেটেড স্কিল লেবার, লেটসে স্কিল লেবার, আমরা অ্যাসাইলাম সিকার তো না।
তো সেক্ষেত্রে তাদের জন্য আলাদা একটা ফিচার হবে। যদি এরকম করতে পারে দ্যাটস ফাইন, কিন্তু যেটা হয় যে মানে গণহারে ইমিগ্রেন্টদের জন্য একটাই ল। তো এই যে একটাই ল যদি করতে যান, আপনি ইমিগ্রেন্ট স্ট্রেন করবেন, আপনি স্ট্রেনদেন করবেন, ইমিগ্রেশনের জন্য কমপ্লেক্সিটি বাড়াবেন, ওকে ঠিক আছে। আবার আপনি ইকোনমিও বুম করছেন, ইকোনমি যদি বুম করেন তাহলে কি জব ক্রিয়েট হবে? এই জব ক্রিয়েট করার জন্য ভ্যাকেন্সিতে ডোমেস্টিক কি আপনার চাহিদা পূরণ হবে? হবে না। তো আপনাকে ইন্টারন্যাশনালি যাইতে হবে, ইন্টারন্যাশনালি মানুষকে নিয়ে আসতে হবে। ইন্টারন্যাশনালি যদি মানুষকে নিয়ে আসতে চান তাহলে ইনসেন্টিভ দেন, ইনসেন্টিভও বন্ধ করে দিচ্ছেন, আপনার জবও ক্রিয়েট করতেছেন, তাহলে মানুষ পাবেন কই? তো আমি জানি না এটা ওরা কীভাবে চিন্তা করতেছে, বাট আমি অ্যাজ অ্যান ইমিগ্রেন্ট যদি বলি, আমি 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 লিটারেলি চাই যাতে মানে মানে দুইটা ভাবে ভাগ করে দেওয়ার সুযোগ থাকলে সুযোগ করে দেওয়া উচিত। কারণ হলো দেখেন, এক একজনের সার্কামস্ট্যান্স কিন্তু এক এক রকম। আমরা যারা স্কিল লেবার আছে তাদের সার্কামস্ট্যান্স ফুললি ডিফারেন্ট দেন যারা হলো অ্যাসাইলাম সিকার। এখন আপনারা যদি অ্যাসাইলাম সিকার যে ইমিগ্রেন্ট আছে এবং আমরা যারা হলো লিগালি আসছি বা পড়াশোনা করছি, এখানে স্কলারশিপ নিয়ে আসছি, এখানে কাজবাজ করছি, করার দুইটাকে যদি একসাথে মিক্স করেন, দেন আমার মনে হয় ইটস আ ফেয়ার ডিল। আপনার এটা ফেয়ার ডিল না, বাট এটা সবসময় একই করে আসতেছে। তো যে জন্য দেখা যাচ্ছে যে একটা মারা হচ্ছে দেখেন, কারণ অ্যাসাইলাম সিকারটা কিন্তু লিটারালি টাকা পায় গভর্নমেন্ট থেকে। আমরা কিন্তু টাকা পাই না, আমরা লিটারালি গভর্নমেন্ট থেকে টাকা দিই এবং ওই টাকাটা নিয়ে তারা হলো অ্যাসাইলাম সিকার থেকে টাকাটা দেয়। তো মানে দুইটা কিন্তু ফেয়ার গেম হইল না। তো এই জন্য আমার মনে হয় ইমিগ্রেন্টসের যে পলিসিগুলো আছে, এই পলিসিগুলো নিয়ে জার্মানির ভাবার খুবই জরুরি আছে। আমি জানি না তাদের মাথায় আসে কি আসে না, বাট করে না কেন আমি জানি না, আই ডোন্ট নো। আমি আসলে পলিটিক্স একটা বিষয় হয়তো বুঝি না, এই জন্য জানি না। তো যাই হোক, তো আমার মনে হয় যে এই রিজনগুলোর জন্য আসলে জার্মানি বেশ ব্যাকফুটে আছে। কারণ প্রচুর পরিমাণে ইমিগ্রেন্টকে খাওয়াইতে হচ্ছে, লাইক যারা হলো অ্যাসাইলাম সিকার প্রচুর পরিমাণ টাকা দিতে হচ্ছে, ইউক্রেন থেকে যারা আসছে প্রচুর পরিমাণ টাকা দিতে হচ্ছে, যারা আগে ছিল তাদেরকে প্রচুর পরিমাণ টাকা দিতে হচ্ছে। আর এখানে কিন্তু আপনি অ্যাসাইলাম সিকারদেরকে টাকা না দিলে অ্যাসাইলাম সিকাররা কিন্তু পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে মানে হলো যে ক্রাইম রেট বাড়ে যাবে। কারণ হলো তখন তারা কী করবে? হাঙ্গার ইজ এ বেস্ট থিং ইন দিস ওয়ার্ল্ড, যেটা আপনাকে সবসময় দিতে হবে এবং হাঙ্গার থাকবেই, মানে খাওয়া দাওয়া ছেড়ে দিতে পারবেন না আপনি। তো অ্যাসাইলাম সিকারদের যদি টাকা পয়সা না দেন, তারা আপনার কাজও করতে পারবে না। কাজ যদি না করতে পারে তাহলে হলো আপনার প্রচুর পরিমাণে ক্রাইম বেড়ে যাবে। তো এই জন্য গভর্নমেন্ট টাকা দিয়ে ওদের মুখও চুপ করে রাখতে হয়। তো দিন শেষে যেটা হয় যে খুবই হজবরল অবস্থা। এখন আমার লাস্ট ওপিনিয়ন বলি, অনেক বড় ভিডিও হয়ে গেল। সেটা হলো যে জার্মানি চাচ্ছে স্ট্রাগলটা করতে এবং আমি সাধুবাদ জানাই, এই স্ট্রাগলটা করুক। করার পরে কতটুকু ওভারকাম করতে পারবে আমি জানি না, বাট আমি হোপ ফর দ্য বেস্টই করতে চাই। আপনারা যারা আসবেন এই জিনিসগুলো মাথায় নিয়ে অবশ্যই আসবেন। বাট দিন শেষে আপনি চিন্তা করেন ইউএসের টালমাটাল অবস্থা, অন্যান্য কান্ট্রিগুলো যেগুলো আমাদের ডেস্টিনেশন থাকে, একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া মনে হয় আমার অন্যান্য সবাই ঢুকতেছে হালকা পাতলা। তো দিন শেষে আপনি আপনার ডেস্টিনেশন নিজে সিলেক্ট করবেন। তো এই হলো মোটামুটি বর্তমান ইকোনমির অবস্থা। খুব একটা বেশি ভালো না, আবার খুব একটা বেশি খারাপও না। শ্রিঙ্কেজ আছে অবশ্যই ইকোনমিতে, বাট 0.something%। বাট এটা আমার মনে হয় এটা ওভারকাম করে ফেলবে। যখন ওই $5 ট্রিলিয়ন ঢুকবে, তখন ইকোনমিতে আমার মনে হয় ইকোনমি বুম করবে, জব ক্রিয়েট হবে, হয়তো কোম্পানিগুলো আরও স্টেবল হবে, জব টব দিতে পারবে। এই তো মোটামুটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী যে কোনো ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাও।